উনি আমাকে ব্রাদার ডাকে। আমি হুম, দৌড়ে গিয়ে বললাম, ব্রাদার আপনি উঠবেন না, চেয়ার থেকে উঠবেন না। না ঠিকই ভদ্রলোক, কতটা অমায়িক, কতটা হুম, ভালো হুম। মানুষ। উনি চেয়ার থেকে উঠে জড়ায় ধরে ব্রাদার লং টাইম নো সি। রিয়েলি তারপরে ভাই লোকটা যে কত উঁচু মাপের, এই 12-13 বছরে লোকটা আকাশে উড়ে, সেই জায়গাটা আমার মতো কিছুই না, আমি একটা নাথিং। আমি ফিল করি আমি সাকিব ভাইয়ের কাছে নাথিং। হুম, 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 কতটা হুম। বিনয়, কতটা ডাউন টু আর্থ এক ভদ্রলোকের সাথে না মিশলে বোঝা যায় না। সাকিব ভাই আপনার ডান দিকে জয় হাসান, বাঁ দিকে সাবিলারের ছোট পর্দার, এই দুজনের সাথে অভিনয় করতে আপনার কেমন লেগেছে? সাকিব ভাই কতটা আহ মানে মানে কতটা স্মার্টলি অ্যান্সারটা এভাবে দিয়েছে, কতটা বিনয়, যে ছোট পর্দা বড় পর্দা বলতে কোনো কিছু নেই। কিছু নাই, রাইট। পর্দা একটাই, সেটা হচ্ছে উই আর আর্টিস্ট, আমরা শিল্পী। মানে বিশ্বাস করেন আমি না সাকিবের কথাটা শুনে খুবই নিজেকে খুব মানে মানে ভীষণ আনন্দ বোধ করছিলাম যে ভদ্রলোক কতটা অমায়িক, হুম, হুম। কতটা ডাউন টু আর্থ, যে কত স্মার্টলি জিনিসটা অ্যান্সার করেছে। 99% তাণ্ডব ছবিতে ছোট পর্দা যদি বলি, ছোট পর্দার আর্টিস্ট স্টুপিটি করেছে, এটাকে স্টুপিটি বলা যায়। রাত হুম। 2:30টার সময় নাটকের কিছু ছবি দিয়ে, ড্রামার নেমেই, ডিরেক্টর নেমেই ডিজেল দেন দিয়ে আমি ছবিটা ফেসবুকে দিলাম। ঠিক 3 মিনিট পরে হঠাৎ করে রাহান রাফি ফোন হোয়াটসঅ্যাপে, ও কিন্তু আচ্ছা। আপনি কোথায়? তখন আমি কাচুকুচু করে বললাম আমি তো ঢাকায়। এই আপনি ঢাকায়, আপনি কি আমার অলরেডি সাকিব ভাই 12-13 জন দেখে ফেলেছে, কর্পোরেট সিইও ক্যারেক্টারটা হুম। সাকিবের মনোনীত হচ্ছে না, ডিজেন্দার ব্লা ব্লা ব্লা। তখন আমাকে বললো বকিত প্লিজ 9 তারিখ থেকে আমার শুটিং, আপনার 9 তারিখে শুটিং, আমি যত অল্প সময় পারি আমি আপনাকে ছেড়ে দিব, প্লিজ আচ্ছা। দরকার হলে প্রথম দিনে আমি আপনার শুটিং করবো। জব, অভিনয়, মানে তারপরে এই যে মিডিয়া ফেস করছেন, আমাকে সময় দিচ্ছেন। কেমন লাগে এটা লাইফ? আসলে এটা 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 যদি আমি এভাবে এক্সপ্লেন করি, প্রথমত আমি আমাকে কি বয়স হয়েছে সেটা ভাবতে চাই না। যত বেশি কাজ করব তত বেশি রেজাল্ট পাচ্ছি, এবং সেটা আপনাদের মতো ভালো মানুষদের সাথে মিশতে মিশতে এই জিনিসটা শেখা, আর কিছু না। এক্স্যাক্টলি। আ অবশ্যই যে কারণে আমরা এর আগেও বসেছি, বাট এবারে বসাটা নিশ্চয়ই ঈদের ছবিতে আপনাকে আ অনেকদিন পর দেখা হলো। ইভেন শাকিব খানের সাথে মেবি ১ম কোনো কাজ করা। তো এক্স্যাক্টলি। তো আ রাফির সাথে কাজ করা এটা কমন প্রশ্ন। তারপর আমি জানতে চাই কিভাবে শুরু হলো আলাপটা? আচ্ছা, এটা এখন পর্যন্ত কোথাও আমি ইয়ে করিনি। সেটা আচ্ছা। হচ্ছে যে আসলে তাণ্ডব ছবিটা কিন্তু ইউর লাকি, কারণ এই কথাগুলা কেউ জানে না। এই ১ম দর্শকরা জানবে। ওয়াও! ওয়াও, প্লিজ। তাণ্ডব ছবি কিন্তু তানভীর আমার করার কথা ছিল না। কারণ আমি চলে যাচ্ছিলাম আ অস্ট্রেলিয়ায় শুটিং আচ্ছা, করতে। আচ্ছা। তো রাফি আমাকে ডেকেছে, তাণ্ডব নামক একটা ছবি আছে। রুমে ঢুকতেই রাফি অনেকগুলো ছবি দেখালো যে এরা কাস্টিং এ আছে, সাকিব ভাইয়ের ছবি হুম, আছে, হুম। অনেকে আফজাল ভাইয়ের ছবি আছে, গাজী রাকাত ভাইয়ের ছবি আছে, সেলিম ভাইয়ের ছবি আছে, তারেক আনাম ভাইয়ের ছবি আছে, এফএস নাইম এর ছবি আছে, অনেকের ছবি আছে। তো এত লোক আছে, কিন্তু সবার আগে দেখি আমার ছবিটা। সে আমাকে আচ্ছা। এই জিনিসটা আমি বোর্ডে ১ম এ দেখিনি। আমি ওর সাথে কথা বলছি, রাফি ভাইয়ের সাথে কথা বলছি। রাফি ভাইয়ের সাথে কথা বলতে, বলতে রাফি বলল যে, অমুক দিন আমাদের শুটিং। তখন আমি বললাম যে, এত পুরো গল্পটা শুনলাম। শোনার পর চট করে বলল যে, অমুক দিন আমার শুটিং। আমি যে রাফিকে বললাম, "রাফি আমার তো ফ্লাইট হচ্ছে ৪ তারিখ। আমি তো চলে হুম, যাব।" "কোথায় যাবেন?" "অস্ট্রেলিয়া যাব।" ওর সাথে, সাথে কলমটা একটু এক প্রকার একটু মানে ঝাঁকি দিয়ে বলল, "এটা আপনি এতক্ষণ পর কি বললেন?" আমি যে না, আচ্ছা। আমি ডেটটা যে এভাবে পড়বে সেটা তো আমি ভাবিনি। হুম, হুম, হুম। ইমার্জেন্সি যত অল্প সময়ের ভিতরে আমার সিনেমাটা শেষ করতেই হবে। ও কিন্তু মানে আমাকে অস্ট্রেলিয়াতে নাটকের শুটিং এই কাজ নাকি অফিসের অ অ কোনো কাজ? অ অস্ট্রেলিয়াতে নাটকের শুটিং এর কাজ। আচ্ছা। এক ভদ্রলোককে গতবার আমি কাজ করে এসেছি, তখন আমি উনাকে কথা দিয়েছি। ঠিক আছে, এবারের ঈদের বেশ কিছু কাজ আমি ৩-৪ টা কাজ করে দিব। আমাকে একটু সময় দেন। কারণ আমি তো দেশে না গেলে বুঝতে পারবেন, কারণ আমার দেশে অনেক ডিরেক্টরকে আমি কথা দিয়ে এসেছি এই ডেট গুলো আমাকে ফুলফিল করতেই হবে। সো দ্যাট আমি নেক্সট ডে এসে আপনার কাজটা করে দেব। তো উনি আমার জন্য ভিসা-টিসা সবকিছু করে দিচ্ছে। তো আমার সেভাবে সব শিডিউল সেট করা। আমি তো আর ওনাকে একটা প্রবলেমে ফেলে দিতে পারি না। রাফিকে বলল, "রাফি এটা অন্য কাউকে নাও।" রাফি বেশ মন খারাপ হয়ে গেল। যথারীতি আমি ওখান থেকে চলে আসি। ওর প্রচন্ড মন খারাপ। এক পর্যায়ে বলে, "দেখেন মুকিত ভাই, সবার আগে কিন্তু আপনার ছবি। আপনি ব্যাপারটা দেখার চেষ্টা করেন। আপনার সাকিব ভাই থেকে শুরু করে সব চমৎকার, চমৎকার আপনার মনের মতো আর্টিস্টরা আছে।" আমি বলি, "না, সেটা বড় কথা না। আফজাল ভাইয়ের মতো মহামানব আছে। এখানে অনেক ভালো, ভালো মানুষরা আছে। আমি ঠিক আছে, কিন্তু আমি পারছি না আমার ডেটটা ফিক্স করা।" আমি যথারীতি চলে আসলাম। আমি না ৭ তারিখ থেকে শুটিং। ৭ তারিখ রাত্রিবেলায় ঢাকায় আমি একটা নাটকের শুটিং করে
আমি একটা স্টুপিটি করেছি, এটাকে স্টুপিটি বলা যায়। রাত 2:30টার সময় নাটকের কিছু ছবি দিয়ে ড্রামার নেমেই, ডিরেক্টর নেমেই ডিজেল দেন দিয়ে আমি ছবিটা ফেসবুকে দিলাম। ঠিক 3 মিনিট পরে হঠাৎ করে রায়হান রাফি ফোন হোয়াটসঅ্যাপে, ও কিন্তু আপনি কোথায়? তখন আমি কাচুকুচু করে বললাম আপনি তো ঢাকায়। এই আপনি ঢাকায়, আপনি কি? আমার অলরেডি সাকিব ভাই 12-13 জন দেখে ফেলেছে, কর্পোরেট এই সিইও ক্যারেক্টারটা সাকিবের মনোনীত হচ্ছে না, ডিজেন্দ্র ব্লা ব্লা ব্লা। তখন আমাকে বললো বকিত প্লিজ 9 তারিখ থেকে আমার শুটিং, আপনার 9 তারিখে শুটিং, আমি যত অল্প সময় পারি আমি আপনাকে ছেড়ে দিব, প্লিজ দরকার হলে প্রথম দিনে আমি আপনার শুটিং করবো। 9 তারিখে যথারীতি গেলাম। 9 তারিখে 10 তারিখে আমাকে স্কিপ দিয়ে দিয়েছে, হালকা মেকআপ দিয়েছে। যদি আমি মেকআপ নিলাম, আমি মেকআপ নিব না, আমি 1 ফোঁটা মেকআপ নিয়ে আমাকে কস্টিউম পরিয়ে দিয়েছে স্যার, সবকিছু রেডি আছে। সকালে বসে আছি, বিকাল হলো, রাত হলো, বললো প্যাকআপ আজকে, কালকে আমরা শুট করবো, সকাল 9টায় চলে আসতে হবে। আবার সকাল 9টায় চলে আসতে দেখি আফজাল ভাই চলে আসে, সাকিব ভাই মেকআপ দিচ্ছে, সব ঠিকঠাক, শুটিং চলছে, ফাইন। 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 9 দিন গেল। 9 দিন রাখার পর আমাকে বলতেছে সরি, আপনার শুটটা আমরা এখানে করবো না, আমরা রাজশাহীতে করবো। যথারীতি দুপুরে ফ্লাইটে করে আমাকে রাজশাহী যেতে হলো। রাজশাহী গেলাম, 1 দিন বসে থেকে, 2 দিন বসে থেকে, 7 দিন পরে যথারীতি 19 দিনের মাথায় আমার হঠাৎ করে রাতে শুট করবে। 20 দিনের মাথায় আমাকে সকালে একটা সিট ছিল টয়লেটে, ওই সিটটা করে দুপুরের ফ্লাইটে আমি জয় ঢাকা। আপনি কি 7 দিন রাজশাহীতে ছিলেন? রাজশাহীতে 6 দিন ছিলাম। আচ্ছা, রাজশাহীতে 6 দিন, ঢাকায় 10 দিনের মতো আমি ছিলাম। কিন্তু আমার শুটটা ঢাকার 2 নম্বর স্টুডিওতে আর হয়নি, সেই স্টুডিওটা ফেলতে হয়েছে রাজশাহীতে। এখানে আমার শুটটা হয়েছে। সাকিব ভাই যে সিনটা দেখা গেছে ওই স্টুডিওটা, টেম্পোরারি স্টুডিওটা করা হয়েছে রাজশাহীতে। আচ্ছা আচ্ছা। এই বিশাল মাপের একজন চমৎকার ভালো মানুষের সাথে সাকিব ভাইয়ের সাথে আমার দীর্ঘ 12 বছর পর প্রথম দেখা, ওইটা একটা গল্প আছে। তো ওনার সাথে এর 12 বছর পর এর আগে কোনো কাজ করেছিলেন? না, সাকিব ভাইয়ের সাথে আমরা প্রতিদিন একটা অফিসে, নিকেতন একটা অফিসে আড্ডা দিতাম, প্রায় রাত 1টা 2টা পর্যন্ত সাকিব ভাইয়ের সাথে আড্ডা। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু 12 বছর পর মজার, তানভীর ভাই মজার একটা কথা শেয়ার করি, সেটি হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আমার 12 বছর আগে বা 13 বছর আগে লাস্ট আড্ডা হতো, টানা 6 মাস আড্ডা দিয়েছি, 2 দিন 3 দিন 2 দিন 3 দিন আড্ডা দিয়েছি। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 13 বছর পর সাকিব ভাইয়ের সাথে আমি শুনেছি সাকিব ভাই অ্যাক্টিং করছে এবং স্টুডিও ইয়াতে আছে। আমরা আফজাল ভাই, সেলিম ভাই চমৎকার চমৎকার কথা বলছে, সেই আড্ডা সেখানে রাকাত ভাই ছিল, আরো 2-4 জন ছিল। আমাদেরকে একটা রুম দিয়ে দেওয়া হয়েছে, আমরা ওখানে দিব্যি আড্ডা। হঠাৎ খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, 4 দিন হয়ে গেলো, স্কিপ দিয়ে রেখেছে, কেমন জানি আমার না মনটা সায় দিতে পারছি না। হঠাৎ রাত 1:30টার সময় আমি উঠে যেখানে শুট হচ্ছে সেখানে চলে গেলাম, দেখো অন্ধকার, এই পাশে ডান দিকে 150 থেকে 200 লোক বসে আছে, ওই সময় তো অন্ধকার, কিন্তু তাদেরকে সাকিব ভাই দেখছে। আমার চেহারাটা দেখো, ব্রাদার, উনি আমাকে ব্রাদার ডাকে, আমি দৌড়ে গিয়ে ব্রাদার আপনি উঠবেন না, চেয়ার থেকে উঠবেন না। না ঠিকই ভদ্রলোক, কতটা অমায়িক, কতটা ভালো মানুষ, চেয়ার থেকে উঠে চড়ায় ধরে ব্রাদার লং টাইম নো সি। রিয়েলি তার ভাই লোকটা যে কত উঁচু মাপের, এই 12-13 বছরে লোকটা আকাশে উড়ে, সেই জায়গাটা আমার মতো কিছুই না, আমি একটা নাথিং। আমি ফিল করি আমি সাকিব ভাইয়ের কাছে নাথিং। কতটা বিনয়, কতটা ডাউন টু আর্থ এক ভদ্রলোকের সাথে না মিশলে বোঝা যায় না। 13 বছর পর তার যে এক্সপ্রেশন, সেখানে আফজাল ভাই বসা ছিল, ডক্টর এজাজ ভাই বসা ছিল, জয়া বসা ছিল, ওরাও অবাক হয়ে গেছে। এনিওয়ে, রাইট, আমি একটু এবার অবজারভেশনটা জানতে চাচ্ছি। তাণ্ডব ছবিটা বলা হয় যে এটা স্টোরি বেসড এবং অবশ্যই শাকিব খানের একটা অরা আছে, কিন্তু প্রত্যেকটাই যে অল্প একটা চরিত্রের জন্য আপনি 6 দিন 7 দিন বসছিলেন এবং অনেকেরই খুব বেশি চরিত্র, খুব বেশি সময় দেওয়া হয়নি, আমরা যেটা সিকোয়েন্স বলি, কিন্তু এই যে একটা গুরুত্ব, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ছোট একটা চরিত্র যদি অ্যাপ্রোপ্রিয়েট মানুষটাকে বসানো যায় তাহলে অন্য একটা মানে ব্যঞ্জনা তৈরি হয়। আপনি এই তাণ্ডব ছবিটা দেখলাম, ডক্টর এজাজের ছোট্ট চরিত্র, আপনি যে যতটুকু ছিলেন মনে হচ্ছে যে বাহ, এই সময়টা এনজয়েবল। তো আমরা যেটা দীর্ঘদিন ফিল্মে চলে আসছে যে এসব ছোটখাটো ক্যারেক্টার অচেনা মানুষদের দিয়ে কোনো মতে পার করে দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে তাণ্ডব ছবিটা কতটা ব্যতিক্রম বলে মনে হয়েছে আপনার অন্যান্য কলিগদের সাথে কাজ করে? দেখুন, চরিত্র আমাদেরকে শহীদুজ্জামান সেলিম ভাই অনেকগুলো গল্পর কথা বলছিল। তো সেলিম ভাই বলতে বলতে আফজাল ভাই ছিল, রাকাত ভাই ছিল, আর অনেকেই ছিল। সেখানে একটু বলছিল যে হুমায়ুন ফরিদী ভাইকে কোন একজন ডিরেক্টর কাজ করতে চাচ্ছেন,
ছোট্ট একটা ডায়লগ, শুধু একটা লাইনের ডায়লগ, পুরো নাটক হচ্ছে ৪৪ মিনিটের বডি, একটা ছোট্ট এক লাইনের একটা ডায়লগ। আচ্ছা, হুমায়ুন ফরিদী স্যার যথেষ্ট জনপ্রিয়, যথেষ্ট জনপ্রিয়। সেই ডিরেক্টরও ভয় পাচ্ছিল, বাকি একজন সিনিয়র আর্টিস্টকে বলছিল যে আমি যদি এখানে হুমায়ুন ফরিদীকে নিই, সে কি আমার এই ছোট্ট ক্যারেক্টারটা করবে? তখন বলল তুমি একবার ট্রাই করে দেখো না, করতেও তো পারি। একটা মতো লাইন বলা, একটা লাইন। হুমায়ুন ফরিদী ভাইকে যখন ফোন দিল যে ফরিদী ভাই আমার একটা নাটক গল্প এই, আপনার সিকোয়েন্স মাত্র একটা, কিন্তু ডায়লগ হচ্ছে মাত্র একটা, আপনি কি করবেন? ওপার থেকে ফরিদী ভাই বলল অফকোর্স, ওয়াই নট। আবার শুনে তানভীর ভাই, আপনি শুনে অবাক হবেন, সেলিম ভাই বলছিল ওই একটা লাইনে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। আপনি যেটা আমাকে বললেন যে এখানে অনেক চমৎকার চমৎকার অত্যন্ত শক্তিমান অভিনেতারা ছিল, তারা একটা সিকোয়েন্স করেছে, কেউ দুটো সিন করেছে। একটা দুটো সিন সিকোয়েন্স বলে কোনো কথা না, ওনার যে প্রেজেন্ট। আমার সাথে সাকিব ভাই শুধুমাত্র দুটো সিন, তাতেও মানুষ আমাকে যেভাবে ফোনে হোক সামনাসামনি দেখা হলে, জানি না 20টা সিন করলে কি হতো, একটা সিন করে বা দুটো সিন করে যদি মানুষ আমাকে এইভাবে আপনার আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে আমাকে প্রচুর ফোনস কল এসছে, তারা আমাকে সম্ভাষণ দিচ্ছে, তারা আমাকে বাহবা দিচ্ছে, তারা আমাকে কংগ্রেচুলেট করছে। তো দুটো সিনে এত বড় কংগ্রেচুলেশন। রাইট। পাশাপাশি এই যে দু একটা সিনের ভেতরেও যে গুরুত্বপূর্ণ মানে অভিজ্ঞ অভিনেতা শিল্পীদের রাখা, এটাও তো একটা মানে খুবই বিশাল ব্যাপার, প্রচুরই অবশ্যই। এবং না, আগে 90 দশকের ছবিতে যেটা দেখা যেত, মানে ছোটখাটো চরিত্রেও খুব গুণী গুণী অভিনেতাদের রাখা হতো। থাকতেন। এবার 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 আমার মনে হচ্ছে তানভীর ভাই, আমি আপনাকে কথার সাথে একটু যোগ করে দিই, বাংলাদেশে আজ অব্দি পর্যন্ত এত তারকা বহুল কোন ছবি, যে বয়সের হোক, একদম আমার মার বয়সের পছন্দের মানুষ, মিডল পজিশনে, জুনিয়র পজিশনে, সব ধরনের আর্টিস্ট কিন্তু রাফি ভাই রেখেছে তাণ্ডব ছবিতে অবদান। এবং আমার কাছে যদি আমি কথাটা আরেকটু এভাবে বলি, 99% সেদিন আমরা সাংবাদিক সম্মেলনে বসেছিলাম, আমি সেলিম ভাই, লাবলু ভাই, অনেকে ছিল, আফজাল ভাই, জয়া, সাবিলা, সবাই ছিল। সেখানে হঠাৎ করে এক সাংবাদিক, আমি নাম বলতে চাচ্ছি না কোন টেলিভিশনে, তিনি বলছিল যে সাকিব ভাই আপনার ডান দিকে জয়া স্যার, বা দিকে সাবিলার ছোট পর্দার, এই দুজনের সাথে অভিনয় করতে আপনার কেমন লেগেছে? সাকিব ভাই কতটা মানে কতটা স্মার্টলি অ্যান্সারটা এভাবে দিয়েছে, কতটা বিনয়, যে ছোট পর্দা বড় পর্দা বলতে কোনো কিছু নাই, পর্দা একটাই, সেটা হচ্ছে উই আর আর্টিস্ট, আমরা শিল্পী। মানে বিশ্বাস করেন, আমি না সাকিবের কথাটা শুনে খুবই নিজেকে খুব মানে ভীষণ আনন্দ বোধ করছিলাম যে ভদ্রলোক কতটা অমায়িক, কতটা ডাউন টু আর্থ, যে কত স্মার্টলি জিনিসটা অ্যান্সার করেছে। 99% তাণ্ডব ছবিতে ছোট পর্দা যদি বলি, ছোট পর্দার আর্টিস্ট। এবং রাফি ভাই এই ছোট পর্দার আর্টিস্টদেরকে নিয়ে কিন্তু কাজটা করেছেন। এবং ছোট পর্দা বড় পর্দা কোনো ইস্যু থাকে কিনা ফিল্মে কাজ করার? না, আমার কাছে ইস্যু থাকে না। আপনার যদি ইস্যু থাকতো, তাহলে আজ থেকে 17-18 বছর আগে হুমায়ুন ফরিদী ভাই কিন্তু ছোট পর্দা থেকে এসছে, উনি কিন্তু দাব নিয়ে বেরিয়েছে। 17 বছর আগে যদি টেস্টটা বলি, 17 বছর আগে হুমায়ুন ফরিদী ভাই দাব নিয়ে বেরিয়েছে। আফজাল ভাই চমৎকার চমৎকার সিনেমা করেছে তখন। তারপরে তো লাস্টে মনপুরাতে আমাদের চঞ্চল ভাই কাজ করেছে, তাই না? চঞ্চল ভাইকে যদি আপনি ছোট পর্দা হিসেবে অবশ্যই ধরবেন, তাহলে তো সেই চঞ্চল ভাই ওই সময় ছোট পর্দায় দাব নিয়ে বেরিয়েছে। সেইখানটায় চঞ্চল ভাই মনপুরা ছবি করে তো একটা বিশাল সাড়া ফেলে দিয়েছে চলচ্চিত্র অঙ্গনে।